আমি আমার অ্যাক্টিভিজম জীবনে, অ্যাক্টিভিজম লাইফে যে কয়টি সরকার পেলাম, ইউনূস সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, আর একটা হলো জামাত সরকার, এই সব কিছুর মধ্যে আমার জন্য সবচেয়ে কঠিন ছিল ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করা। কঠিন মানে অনেক কঠিন। যেদিন প্রথম শপথ গ্রহণ করে সেই দিনই প্রথম সমালোচনা করেছিলাম। আমি তাদেরকে বিশ্বস্ত এবং দেশপ্রেমিক মনে করিনি, সেই জায়গা থেকে আমি সমালোচনাটা করি। কিন্তু আপনারা জানেন না, আমি এত বেশি টাফ সিচুয়েশন, আমি ওই দিন ফেস দ্য পিপলের টক শোতে ছিলাম, সাগর ভাই ছিল। প্রথম আমার বেশ কিছু বিষয় আমার পছন্দ হয়নি, সেখান থেকে সমালোচনা শুরু করি। এর পরবর্তীতে নাগরিকদের যে পরিমাণ সমর্থন ছিল ডক্টর ইউনূসের প্রতি, সেই কারণে সমালোচনা আরও অনেক বেশি কঠিন ছিল। এবং তার বিষয়ে মুখ দিয়ে ছোট্ট একটা টু শব্দ করলেও এত বেশি মব সৃষ্টি হতো, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মব সৃষ্টি হতো, এত বেশি হ্যারাসমেন্ট এবং পেরেশানি করতো, যেটা অন্য যে কোনো সময় কখনোই হতো না। এবং সব সময় একটাও আওয়াজ উঠতো, আপনার হলো কৃত্রিমভাবে হোক, আমার কাছে কৃত্রিমভাবে মনে হয়, আমার কাছে প্রাকৃতিকভাবেই মনে হয়েছে যে সবাই চাচ্ছে 5 বছর ক্ষমতায় থাকুক, 10 বছর ক্ষমতায় থাকুক। এটা আমার কাছে ব্যাপকভাবে মনে হয়েছে, এবং মনে হয়েছে যে জনগণের পক্ষ থেকেই বলতেছে। মানে পাবলিক পর্যায়ে একটা চরমভাবে অসৎ, মানে সুদি কারবারি এবং ইন্টারন্যাশনাল বাটপারকে মানুষ এত ভালোবাসবে, মানে মানুষ এত নাদান হয়ে যাবে, মানুষ এত মানে ওটা বললে আর কি, এরকম হয়ে যাবে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না যে এত মানুষ বেদিশা হয়ে গেল কিভাবে, মানুষ কি সব খেয়ে হারায় ফেললো এইরকমভাবে। আমি খুব টাফ সিচুয়েশন এবং খুব ইনসিকিউর ফিল করছি। এটা আমি জানি না আমার ক্ষেত্রে শুধু কিনা, অন্যদের ক্ষেত্রে কীরকম, যারা গণমাধ্যম কেন্দ্রিক অথবা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অ্যাক্টিভিজম করে তাদের ক্ষেত্রে কীরকম। এবং এই কঠিনটা কেন হয়েছিল? এই কঠিনটা হয়েছিল অদ্ভুতভাবে এই সুদি কারবারি আর হলো রাজাকাররা ঐক্যবদ্ধ হয়ে গেছিল। মানে সুদি কারবারির সমস্ত কাজকে চোখ বন্ধ করে সাপোর্ট করছিল এই রাজাকাররা। মানে এই কারণে পুরা জিনিসটা হয়ে ওঠে অনিরাপদ, এবং ধীরে ধীরে আপনার হলো মিডিয়াগুলো, নিউজ গণমাধ্যমগুলো তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, যার ফলে একজন নারী সাংবাদিক সে ব্যাকগ্রাউন্ডে কি কথা বলছে এটা ব্রডকাস্ট হয়ে গেছে এবং তার চাকরি চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সাংবাদিকদেরকে যে পরিমাণে হ্যারাসমেন্ট করা হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, এইরকম সাংবাদিকরা কখনো অনিরাপত্তায় পড়েছে, এরকম টাইট সিচুয়েশনে পড়েছে এরকম কখনোই হয়নি, যে তারা ভয় পাবে, আতঙ্কে হবে। এবং বাধ্য হয়ে পুরা ইকোসিস্টেম, পুরা এনভায়রনমেন্ট ডক্টর ইউনূসের তুষ্টি করতে বাধ্য হয়েছে। জনগণ ব্যাপকভাবে যে সমর্থনটা করেছে, মানে মানুষ পাগল হয়ে গেলে এরকম করে, পাগল হওয়া ছাড়া এরকম কখনো করে না। এরকম যে আমি কয়েকটা টপিকস নিয়ে কথা বলছি, মানে এরা কীরকম ফালতু, মানে এত বড় একটা অংশ এরকম ফালতু হয়ে গেল কিভাবে আমি জানি না। মানে এটা বড় অংশ নাকি কৃত্রিমভাবে দেখালো জামাতিরা, যে আমরা যখন বন্দরের চুক্তি নিয়ে কথা বলতেছিলাম যে বন্দর বিদেশিদের হাতে দেওয়া হবে, একগুচ্ছ এসে সোশ্যালি মব সৃষ্টি করে দিতেছে যে না, এই বন্দর বিদেশিদের দিতেই হবে। হ্যাঁ, শুয়ারগুলো কিরকম আচরণ শুরু করছিল যে বন্দর বিদেশিদের না দিলে পেটের ভাত হজম হচ্ছে না। চিন্তা করতে পারেন, আমার সার্বভৌমত্বের মিনিমাম কনসেপ্ট নাই। সার্বভৌমত্ব একটা শব্দ শিখছে আমাদের কাছ থেকে, জীবনে আগে সার্বভৌমত্ব উচ্চারণ করেনি। এই শব্দটার প্রচলন আমরা বাংলাদেশে ওইভাবে করি ব্যাপকভাবে। সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, এই বিষয়গুলো আমাদের মূল রাজনৈতিক মূল জায়গা থেকে। হ্যাঁ, না এটা বিদেশি দিতে হবে, না হলে কি মানে বন্দর আর থাকতেছে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, বন্দর বিষয়ে খুব সুস্পষ্ট করে বলি ভাই, আমাদের যে নিউ মুরিং বন্দরটা, এটা 7-8 বছর ধরে আধুনিকায়ন করার জন্য এটা একটা পর্যায়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে 2021-এর দিকে মনে হয় সম্ভবত এটার কাজ শেষ হয়, 22-এর দিকে ফুল স্পিডে এটা যে ডেলিভারি কাজ শুরু হয়, মানে বন্দরে ওঠা নামা কাজ শুরু হয়ে যায়। নিউ মুরিং বন্দরের কথা বলতেছি এটা, এবং এটা পূর্ণ আধুনিক একটা বন্দর। এই বন্দরের যেই কাজটা 21 দিন 22 দিন হতো, সেই কাজটা 7 থেকে 8 দিনে নিয়ে আসে নিউ মুরিং বন্দরে। এইটা
এইটা হলো অগ্রগতি ছিল, কিন্তু সেই অগ্রগতি হওয়া বন্দরটার দিকে চোখ পড়ছে শকুন ইউনুসের। এবং এই কাজগুলো কেন করে ভাই আমি আপনাদেরকে বলতেছি। ইন্টারন্যাশনালি কিছু লবিস্ট ফার্ম আছে যারা আপনার হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং বিজনেস টু গভর্নমেন্ট, আপনার হলো গভর্নমেন্ট টু বিজনেস ডিলগুলো করে। এবং এই ডিলে ওই কোম্পানি যতদিন ব্যবসা করবে ততদিন 1%, 0.5% হারে এই ডিলিংসে যুক্ত ব্যক্তিদেরকে দেয়। ধরেন ইউনুস যখন এই ডিলিংসটা কোনো একটা বন্দর দেওয়ার ক্ষেত্রে করবে, এইখানে সে হলো 1%ও যদি পায় তাহলে সে কতদিন পাবে? ওই যে 30 বছর ধরে দিতে চাইছে, এই 30 বছর ধরে সেই কমিশনটা পেতে থাকবে। এবং এটা কেউ কোনোদিন নিতে, এটা তাদের একটা ইন্টারন্যাশনাল চুক্তি হয়ে থাকবে, সে এই বিজনেস ডিল অনুযায়ী পেতে থাকবে। আর এই জায়গায় বছরের পরে বছর অতিরিক্ত পাওয়ার জন্য শয়তানে কি করলো, 41% বন্দরের চার্জ বাড়ায়, 41%। এবং উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওই বিদেশি কোম্পানিকে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য, যে ওকে বাংলাদেশি কোম্পানি চালাচ্ছে 41% কম চার্জে, ও বিদেশিদের দেওয়ার আগ মুহূর্তে 41% চার্জ বৃদ্ধি করে দিচ্ছে। চিন্তা করতে পারেন, মানে ওর যারা ভাগ আছে সেই ভাগগুলোকে পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে তাকে ডিলটা করতে হবে, এই জন্য সে বাড়ায় নিচ্ছে। এরপরে আরেকটা ছিল যে আমেরিকা বা জাতিসংঘ কিন্তু বলছে যে তারা এই করিডোর বিষয়ে জানে না। দেখেন, জাতিসংঘের করিডোর নামে একটা করিডোর ইউনুস দিচ্ছে, কিন্তু বেসিক্যালি জাতিসংঘ জানে না। তাহলে এটা কার করিডোর আপনারা বলেন? জাতিসংঘের করিডোর নামে করিডোর দিচ্ছে, যে এইটা হলো মানবিক করিডোর। কে? জাতিসংঘের বিভিন্ন সহযোগিতা যাবে এটা, কিন্তু জাতিসংঘ বলতেছে আমরা তো এই ধরনের কোনো করিডোর নিয়ে আলোচনা করিনি। অথচ ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে? এই ধরনের একটা চুক্তি হচ্ছে। তার মানে এই চুক্তির পেছনে এটাকে আমেরিকার সাথে চুক্তিগুলো করার জন্য কিরকম ভাবে, ঠিক আছে, কিছু বাস্টার্ড আছে, ঠিক আছে, জন্মের ঠিক নাই। এই বাস্টার্ডরা মনে করে যে আমেরিকার সাথে এই ধরনের চুক্তিগুলো হলে এখানে বাংলাদেশ শক্তিশালী হবে, এটা তারা মনে করে। আমেরিকার এখানে একটা বিমান ঘাঁটি হলে বাংলাদেশ, কিছু বাস্টার্ড এটা মনে করে যে এই বাংলাদেশ শক্তিশালী হবে, কিছু বাস্টার্ড এটা মনে করে। এই বাস্টার্ডগুলো এই মনে করা দেখে আমার মনে হয় যে কোনো ধর্ষিতা নারী ধর্ষক বড়লোক বিধায় সে খুশি হয়েছে যে বড়লোকে ধর্ষণ করিল। এই বাস্টার্ডগুলোর এই অবস্থা, যে আমেরিকায় ধর্ষণ করতেছে এরা আনন্দিত, যাক আমেরিকার সোনা দিয়ে তো ওরা ধর্ষিত হয়েছে। এই জায়গায় এই বাস্টার্ডগুলো এরকম ভাবে এরা এটা মনে করে। কিন্তু বাস্তবতা, সার্বভৌমত্বের সংজ্ঞা কি? আমাকে খুব বাংলাদেশের মানে হলো ডিফেন্সের খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, তারেক সার্বভৌমত্বকে আমার তুমি কি বোঝে রে বলো তো? আমি বললাম যে সার্বভৌমত্ব কি বুঝি শুনবেন? আমি বললাম হ্যাঁ। তারা বলছে হ্যাঁ শুনতে চাই। তখন আমি বললাম এই যে দক্ষিণ এশিয়ায় আমরা যে রাষ্ট্রগুলো আছি, এই রাষ্ট্রগুলোর প্রত্যেকের নিজস্ব সার্বভৌমত্ব আছে, আবার এই অঞ্চল সমূহের দেশ সমূহের আলাদা মিলে আলাদা একটা সার্বভৌমত্ব আছে। এইখানে চীন এবং ইন্ডিয়া মারামারি করবে কিন্তু তৃতীয় কোনো পক্ষকে ডাকবে না, এইটা হলো আঞ্চলিক সার্বভৌমত্ব। বাংলাদেশ এবং ইন্ডিয়া ঝগড়া বিবাদ করবে কিন্তু তৃতীয় আরেকটা দেশকে ডাকবে না, এটা হলো আঞ্চলিক সার্বভৌমত্ব, আন্তর্দেশীয় সার্বভৌমত্ব। পাকিস্তান এবং ইন্ডিয়া ঝগড়া করবে, এটা আন্তর্দেশীয়, এটা হলো এই অঞ্চলের সার্বভৌমত্ব, যে তৃতীয় কোনো পক্ষ আসতেছে না। যেরকম আমি বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ করতেছে, তাদের বিষয়। এইখানে যে আমেরিকা যে সপ্তম নৌবহর পাঠাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এইটা হলো আমেরিকার আগ্রাসন, আপনারা বুঝতে পারছেন তো। সার্বভৌমত্ব ব্যাখ্যা নিয়ে আমি বললাম এই যে দেশসমূহ এখানে পরস্পর আছে, কখনো বিজয়ী হওয়ার জন্য ইন্ডিয়া আমেরিকাকে ডেকে নিয়ে আসে না, যে চায়নার বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমেরিকার হেল্প নিচ্ছে, অথবা নেপাল বিজয়ী হওয়ার জন্য চায়নার হেল্প নিচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, অথবা ভুটান বিজয়ী হওয়ার জন্য ভারতের হেল্প নিচ্ছে চায়নার বিরুদ্ধে। অর্থাৎ এই অঞ্চলের দেশসমূহ মধ্যে একটা সার্বভৌমত্ব আছে, আঞ্চলিক সার্বভৌমত্ব। যেই জায়গায় বাংলাদেশ যদি, এবং এরা কেউই কিন্তু আমেরিকাকে তাদের ভূখণ্ড দেয় না ঘাঁটি বানানোর জন্য, এবং দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো এস্টাবলিশমেন্ট নাই বললেই চলে, কিন্তু মধ্যপ্রাচ্যের ওই অংশটুকুতে আছে। ওরা ওখানে দিয়ে কি পরাধীনতা আপনারা জানেন,
ইরান এবং আমেরিকা যুদ্ধ হয়েছে, সেখানে দুবাই বোম পড়ে, সৌদি আরবে বোম পড়ে, বাহরাইন, কাতার, কুয়েতে বোম পড়তেছে। ওই অঞ্চলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিভাবে? আমেরিকার বিমান ঘাঁটির মাধ্যমে। যে আমেরিকা যুদ্ধ শুরু করছে, আমেরিকার বিমান ঘাঁটিতে হামলার অজুহাতে ওই অঞ্চলটাকে অনিশ্চিত হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখেন, সার্বভৌমত্বের বিষয়টা আসি, যে বাংলাদেশ যদি এরকমভাবে এইখানে যদি যদি আমেরিকাকে জায়গাটা দেয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার। যে এই কুলাঙ্গার সন্তান কি করছে? বিদেশি শক্তিকে নিয়ে আইসা চায়নাকে অস্থিতিশীল করছে, মায়ানমারকে অস্থিতিশীল করছে, ইন্ডিয়াকে অস্থিতিশীল করছে, নেপাল, ভুটান, বিভিন্ন আঞ্চলিক যে সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক রয়েছে সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। তো আমাদের এখানে কিছু বাস্টার্ড আছে যারা মনে করে যে আমেরিকা এখানে এসে ঘাঁটি করলে, আমেরিকার ইস্টাবলিশমেন্ট হলে বাংলাদেশ নাকি শক্তিশালী হবে। তো এই রকমের চিন্তা ভাবনা আছে। আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন পাকিস্তান এবং হলো আফগানিস্তান যে পাশাপাশি দেশ, একটা প্রতিবেশী দেশ, ঠিক আছে। এখানে দুই দেশ যে বিবাদ হচ্ছে, এখানে আমেরিকা যে একটা জায়গায় কাজ করে, এই জায়গাটাতে কাজ করাতে আমাদের উম্মার কতটুকু ক্ষতি হয়েছে বলেন? তো ওইটাই বললাম যে এই যে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার হব আমরা, নাকি আমরা একটা অন্যান্য দেশের মতো স্বাভাবিক আচরণ করব। তখন বলতেছে যে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার, তুমি এটা কি শব্দ উচ্চারণ করলা? হ্যাঁ, বাংলাদেশ যদি যদি আমেরিকাকে এখানে স্পেস দেয় ঘাঁটি করার জন্য, সামরিক ব্যবস্থাপনার জন্য, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার। এটা আসলে ফাংশন করে কিভাবে? অস্ত্র ব্যবসায়ীরা কিভাবে কাজ করে জানেন? নির্দিষ্ট এলাকায় যায়, কিছু দুষ্ট লোকের হাতে অস্ত্র দেয় এবং কিছু মানুষকে মেরে ফেলে। এরপরে ওই এলাকার যারা সম্পদশালী ইস্টাবলিশমেন্ট, তারা তখন খোঁজে অস্ত্র কেনার জন্য। তখন আবার কি করে? যে অস্ত্রটা ওরা ফ্রিতে দিচ্ছিল, সেই অস্ত্রটা ফ্রি অস্ত্রের দাম সহ ওই অস্ত্রের দামও ওই সম্পদশালী লোকদের কাছ থেকে কেনে। ঠিক একইভাবে আমেরিকা এখানে দেখেন, আমাদের এখানে যে আঞ্চলিক ব্যবস্থাপনা, এইখানে কিন্তু কোনো মিসাইল প্রয়োজন হয় না, মিসাইল প্রযুক্তি প্রয়োজন হয় না। মানে ভালো মন্দ যাই আছে, আমরা মিসাইল ব্যবহার করি না। মিসাইল মানে হলো ব্যাপকভাবে সংরক্ষণ করা বা ছোট ছোট দেশ যেগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন মনে করে না। অত ভারী অস্ত্রের কোনো প্রয়োজন হয় না, দূরপাল্লার অস্ত্রের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন এখানে আমেরিকা এস্টাবলিশমেন্ট হবে, তখন আশেপাশের দেশগুলো কিন্তু সবগুলো হয়তো বাংলাদেশকে বলবে যে তুমি কিছু মিসাইল নাও, কিন্তু তার কারণে সকল দেশের সামরিক ব্যয় বেড়ে যাবে। তখন এই জন্য আমি বলছিলাম যে আমেরিকাকে যদি বাংলাদেশ জায়গা দেয়, বাংলাদেশ হবে এদের সাউথ এশিয়ান কুলাঙ্গার, ঠিক আছে। তো এগুলো দালালগুলো, এগুলো যে বাস্টার্ডগুলো আছে না, এগুলো এরা বুঝবে না, এরা বুঝবে না। এরা খালি খালি তেল দিচ্ছে যে তুই ভারতের দালাল, তুই ভারতের দালাল। ওদের কাছে ওদের কাছে আমেরিকায় বিরোধিতা করা মানে ভারতের দালাল। কিন্তু এই বাস্টার্ডগুলো বোঝে না যে যারা বিশ্বে আমেরিকা যে দেশগুলোর সাথে বন্ধুত্ব করে, ঠিক আছে, এর মধ্যে ইসরায়েলকে বন্ধুত্ব করে এবং ভারতকে বন্ধুত্ব করে। ধরেন বাংলাদেশের সৈন্য আছে 2 লাখ, বুঝতে পেরেছেন? সেনাবাহিনীর সৈন্য ইন্ডিয়ার তার চেয়ে কত গুণ? ইন্ডিয়ার সৈন্য কমপক্ষে 1 কোটি। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে মানে রণকৌশলের দিক থেকে আমেরিকা 2 লাখ সৈন্যের দেশকে সমর্থন দিবে, নাকি 1 কোটি রিজার্ভ সৈন্য আছে তাদেরকে সমর্থন দিবে? এই বাস্টার্ড গুলো ভাবে আমেরিকাকে জায়গা দিলে আমেরিকার সাথে নিয়ে ভারতের পন্থে বাঁশ দিবে বাংলাদেশ, ঠিক আছে। এরকম একটা মনে করে, যা পুরোপুরি একটা ভুল কনসেপ্ট। সার্বভৌমত্ব মানে একটা দেশের স্বাধীনভাবে বার্গেন করার পাওয়ার। তখন আমি বললাম যে স্বাধীনভাবে বার্গেন করার পাওয়ার। আমি এমন একটা ব্যালেন্স মূলক জায়গায় চলবো যে আমি এক জায়গায় চায়নাকে একটু স্পেস দিলে ওই জায়গায় আমেরিকাকে একটু কথা জায়গা দেবো। এইদিকে আমেরিকা একটু যদি আমার কাছ থেকে কোনো চুক্তি করে, আমি চায়নার সাথে তার ব্যালেন্স মূলক করবো। আমার চায়নার সাথে কিছু করবো, ভারতের সঙ্গে একটা লিয়াজি সম্পর্ক থাকবে। এই সামগ্রিক ভাবে এই যে বহু দেশীয় একটা ভারসাম্য তৈরি করা, সেটাই হলো সার্বভৌমত্ব। যে এই দেশগুলোর মধ্যে থেকে আমি এই ভারসাম্যের মালিক আমি। কিন্তু আমেরিকার সঙ্গে ইউনুস যে চুক্তি করছে, সেই চুক্তির ফলে এই ভারসাম্যের মালিককে, এই ভারসাম্যের মালিক এখন আমেরিকা। এই জায়গাটাতেই সমস্যা। এবং এখন যে প্রশ্নটা আসতেছে যে কিচেন ক্যাবিনেট, ঠিক আছে, আমরা কিচেন ক্যাবিনেটের বিষয়ে বলেন তো। এই যে আসিফ মাহমুদের মন্ত্রণালয় করা ছিল, কত আপনারা কয়টা মন্ত্রণালয় ছিল? ওর মন্ত্রণালয় ছিল ক্রীড়া মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 3টে মন্ত্রণালয় ছিল। পরে কুলাতে পারে না, বাচ্চা ছেলে ছেড়ে দিছে। ওর চেয়ে প্রভাবশালী কেউ ছিল?
ও কয় আমি চিকেন ক্যাবিনেটে ছিলাম না, কিচেন ক্যাবিনেটে ছিলাম না, হেও কিচেন ক্যাবিনেটে ছিল না। আবার পররাষ্ট্রমন্ত্রী সে বিবৃতি দেয় সেও কিচেন ক্যাবিনেটে ছিল না, সে আবার কিচেন ক্যাবিনেটে কথা বলে। আমার প্রশ্ন যেটা, যে পররাষ্ট্রমন্ত্রী ছাড়া এই আমেরিকার সাথে এই চুক্তি আরো কি কি যে চুক্তি আছে সেগুলো করা সম্ভব ছিল? এখন এখন সাধু সাধু সাজতেছে, সাধু সাধু, ঠিক আছে, সাধু, হ্যাঁ, সাধু সাধু সাজতেছে, ঠিক আছে। এবং সে বলে 3বার পদত্যাগ করতে চাইছিল, 3বার পদত্যাগ করেনি কেন? হেদে পদত্যাগ করবে, হেদে বাধা দিতে পারবে কেউ? নাকি মায়া ছাড়তে পারে নাই, লোভ সামলাতে পারে নাই, লোভ সামলাতে পারে নাই। এবং তার সে, আমি আপনাদেরকে বলি, আমাদের দুবাইয়ে কতগুলো প্রবাসী কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মধ্যপ্রাচ্যে কতজন গ্রেপ্তার হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, ঠিক আছে। আমরা কতভাবে তার সাথে কথা বলার চেষ্টা করছি, বলছি, তাদের কোনো গরজ ছিল না। ওদের গরজ নিয়ে ব্যস্ত, না প্রবাসীদের গরজ, না নাগরিকদের গরজ, না না জনগণের গরজ, কারো কোনো গরজ না, ওরা ওদের গরজ দিয়ে ব্যস্ত ছিল, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমি পার হয়ে আসলাম, ঝিনাইদহ, কুষ্টিয়া, এই এলাকাগুলোতে পার হয়ে যাচ্ছি। রাস্তা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, চিন্তা করার বাইরে। দেখেন, প্রত্যেক বছরে যে ব্যয় হয় একটা সরকারের, শেখ হাসিনার সরকারের সময়ে যে ব্যয় ছিল, গড় ব্যয় প্রত্যেক বছর, ধরেন শেখ হাসিনা 18 মাসে যা ব্যয় করে, এর চেয়ে ইউনূস সরকারের ব্যয় অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। অথচ সেই 18 মাসে শেখ হাসিনার ব্যয়ের মধ্যে ডেভেলপমেন্ট বাজেট ছিল, উন্নয়ন প্রকল্প ছিল, সেতু ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল। আমার প্রশ্ন হলো যে এই সেম জিনিসটা ইউনূস সরকার যে বেশি ব্যয় করলো, এই বেশি ব্যয়ের বিনিময়ে সে কি বেশি বাংলাদেশের জনগণকে দিয়েছে? কি বেশি বাংলাদেশের জনগণকে দিয়েছে? এই সমস্ত যা যা বললাম না, এই সমস্ত বিএনপির উপরে ঠাড়া হয়ে পড়বে, এমন বজ্রপাত হয়ে পড়বে, এমন ঠাড়া হয়ে পড়বে। কারণ বিএনপি এদেরকে গ্রেপ্তার করতেছে না, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছে না, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতেছে না। মুখে মুখে বললে হবে না। মীর শাহ আলম ভাই ফাঁস করে দিলেন যে আসিফ মাহমুদের কেলেঙ্কারি বিষয়ে। এত বড় ঘটনা ঘটার পরে গ্রেপ্তার কেন করেননি? দুদকে মামলা কেন হয়নি? হ্যাঁ, নাকি শরম পাচ্ছেন? আমার জিজ্ঞাসা, শরম পাচ্ছেন? কিসের শরম? এখনো কেন গ্রেপ্তার হয়নি? না গ্রেপ্তার করা যাবে না? গ্রেপ্তার করলে মব হবে, সব যে কটা মব করতে যাবে সে কটারও গ্রেপ্তার করবেন, জনগণ সব মিলে দেখবে। কয়জন, ওটা কয়জন মিলে মব করবে? 150, 200, 300, 500, হ্যাঁ, সব কটারে গ্রেপ্তার করবেন, কি সমস্যা? একদিনে শেখ হাসিনার সময়ে 2800 মানুষ গ্রেপ্তার হয়েছে না? ঠিক আছে, ওইরকম গ্রেপ্তার করবেন। একদিনে 8000 মানুষ গ্রেপ্তার হয়েছে না? ওই রকম ভাবে মব করতে আসলে গ্রেপ্তার করতে হবে। ফাজলামি নাকি? চুরি করে পার পেয়ে যাবে, হ্যাঁ? ভয়ে, মবের ভয়ে মানে হলো আমি এখন মানে ঘুমায় থাকবো, কাঁথার নিচে লুকাবো। তো তো এইটা হলো একটা বিষয় গেল। ভালো থাকবেন সবাই, অনেক চিল্লাচিল্লি, ঠিক আছে। এখানে জামাতি কুকুরগুলো ইউনূসের বিরুদ্ধে বললেই জামাতিদের গায়ে লাগে, হ্যাঁ, ইউনূসের বিরুদ্ধে বললেই। এবং জামাতিদের এক মানে এমপি পদপ্রার্থী ছিল যে খালিকুজ্জামান, সেই শয়তানে কি করছে জানেন? শয়তান কয় যে গত 3 মাস যেভাবে সরকার চলতেছে, হ্যাঁ, ওরা যখন ক্ষমতায় ছিল 18 মাস, শয়তানে ভুল করে বলে দিয়েছে যে জামাত ক্ষমতায় ছিল 18 মাস, ঠিক আছে, 18 মাস ক্ষমতায় ছিল, ঠিক আছে। ইউনূসের বিরুদ্ধে বললেই জামাতিরা খেপে যায়। কেন খেপে আমি জানি না, ওদের যে কি মায়া কি প্রেম আমি বুঝি না। ইউনূসের বিরুদ্ধে বললেই এরা খেপে যায়, ঠিক আছে। এটা সুদি কারবারির সাথে কিসের এত প্রেম আমি জানি না, ঠিক আছে। এই বস্তির পোলাবানগুলো এবং রাজাকারের বাচ্চাগুলো ইউনূসের বিরুদ্ধে বললেই খালি আগুন জ্বলে। আমি জানি না কেন বলে এরকম, ওদের সাথে কি প্রেম কি ভালোবাসা জানি না, হ্যাঁ।